স্যার, বাজারে প্রচুর পরিমাণে বিভিন্ন ব্র্যান্ডের তেল রয়েছে এবং প্রতিটা ব্র্যান্ডই কিন্তু দাবি করছে তাদের তেল হচ্ছে কোলেস্টেরল মুক্ত, উদ্ভিজ তেল এবং ওমেগা 6 সংরক্ষিত। এই জন্য কেউ যদি বেশি পরিমাণে ওমেগা 6 তার বডিতে নেয় তাহলে দেখা যাবে তার ব্লাড আস্তে আস্তে ঘন হয়ে যাবে এবং এটা তার ওই যে আর্টারি যে ডিজিজগুলির জন্য এটা মেজর কজ। যে মাস্টার্ড অয়েলটাকে আমরা রিকমেন্ড করি। যে বর্তমান জেনারেশন কিন্তু বিভিন্ন প্রসেস ফুড কিংবা ড্রাই ফুড, বেক ফুডে অভ্যস্ত এবং আমরা বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এইসব প্রসেস ফুডে বিভিন্ন রকম ট্রান্স ফ্যাট রয়েছে। তো এটার একটা বড় ক্ষতিকারক দিক হলো এটা যখন লিভারে গিয়ে প্রসেস হবে তখন এটা এলডিএল পরিমাণ খুব বেশি বাড়ায় দেয় এবং এটা করোনারি প্রবলেমের জন্য খুবই ক্ষতিকারক। এই জন্য এই ট্রান্স ফ্যাটের ক্ষেত্রে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। যদি হাসবে সারা বাংলাদেশ, কৃষক বাঁচাতে, কৃষি সেবা দিতে AgroAid আছে পাশে পাশে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। AgroAid ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার কান্তা। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যা জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত। বর্তমানে বিভিন্ন ভোজ্য তেল নিয়ে বিতর্কের কিন্তু শেষ নেই এবং আমরা বিভিন্ন চটকদার বিজ্ঞাপনও কিন্তু দেখে থাকি। বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন তেলকে জনস্বাস্থ্যের জন্য উপকারী এবং ক্ষতিকারক বলে আলোচনা করা হয়ে থাকে। সেই বিতর্ক আলোচনার জন্যই আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডক্টর মোহাম্মদ গুলজারুল আজিজ, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তাহলে চলুন দর্শক, আমরা আমাদের স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার, তেল নিয়ে কিন্তু আমাদের আলোচনার শেষ নেই। বিভিন্ন মিডিয়াতে আমরা বিভিন্ন তেলকে আমাদের জনস্বাস্থ্যের জন্য উপকারী বলে ধারণা করছি, কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে ভোজ্য তেল নিয়ে এত আলোচনা কেন? ধন্যবাদ ডক্টর কামদা। আসলে এটি খুবই যৌক্তিক প্রশ্ন এবং এটার পিছনে বহুমাত্রিক কারণ রয়েছে। তো গুরুত্বপূর্ণ যে কারণ, যে বর্তমান যে প্যান্ডেমিক সিচুয়েশান, এই সিচুয়েশানে আমরা অনেকেই আমাদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন হয়ে গিয়েছি। আর দ্বিতীয়ত হলো যে বর্তমানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে বিভিন্ন ডক্টর তারা অনেকেই কিন্তু এই জনসচেতনামূলক বিভিন্ন প্রোগ্রাম করতেছেন। বিশেষ করে আমরা যদি উল্লেখ করি ডক্টর জাহাঙ্গীর কবির, ডক্টর মুজিবুর রহমান, ডক্টর মুজিবুল হক, তারা কিন্তু মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছেন। সেগুলি নিয়ে তারা বিভিন্ন ধরনের এটার ক্ষতিকারক এবং তার উপকারী দিক নিয়ে আলোচনা করতেছেন, যার জন্য এই ধরনের একটা প্রশ্ন সামনে চলে আসতেছে। তো তারা ডাক্তার হিসেবে সঠিক কথাই বলতেছেন, কিন্তু আমরা যারা টেকনোলজি নিয়ে ডিল করি এই হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে এটার ভালো মন্দ এটা নিয়ে বলার। তো আমার মনে হয় এই দুই গ্রুপের সংমিশ্রণে যদি আমরা কথাগুলি বলি তাহলে সেটা আমার মনে হয় জনগণের কাছে আরও বেশি এটা বিশ্বাসযোগ্য হবে বলে আমি বিশ্বাস করি। এখানে আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই যে আজকাল বিভিন্ন সময় দেখবেন যে তেলের যে বিভিন্ন বিজ্ঞাপন, এখানে বলা হয় যে এটা ভেজিটেবল ফ্যাট বা এটা কোলেস্টেরল ফ্রি। তো আমরা জানি যে বাজারে আমরা যে সকল তেলগুলি আছে সবগুলি কিন্তু প্ল্যান্ট সোর্স থেকে আসে। আর প্ল্যান্ট সোর্সে আসলে প্ল্যান্ট সোর্স বলতে এটাকে লিগিউম থেকে আসে, কোনো ভেজিটেবল থেকে আসে না। ভেজিটেবলে কোনো তেল নাই, তেল থাকবে কি লিগিউমে। আর আমরা জানি যে ভেজিটেবল থেকে যে সকল তেলগুলি আসে এগুলিতে কখনো কিন্তু কোলেস্টেরল থাকে না। কোলেস্টেরল সবসময় আসবে যেটা প্রাণী থেকে আসবে। স্যার, আপনি বলেছেন বিভিন্ন পুষ্টিবিদরা বিভিন্ন তেল আমাদেরকে সাজেস্ট করে থাকেন। সেই ক্ষেত্রে স্যার আপনি আমাদের তেলের যে ভোজ্য তেল আছে সেই তেলের গুণাগুণী সম্পর্কে আমাদেরকে কিছু বলেন স্যার। ধন্যবাদ ডক্টর কান্তা। আসলে ভোজ্য তেল আপনারা সবাই জানি যে এটা হলো ট্রাইগ্লিসারাইড এবং যেটা রুম টেম্পারেচারে যেটা লিকুইড থাকে এটা হলো তেল, এটাকে আমরা তেল বলি। আর যেটা শক্ত অবস্থায় থাকে এটা হলো চর্বি। তো এটা এসেনশিয়াল, কিছু তেল এসেনশিয়াল আবার আছে কি নন এসেনশিয়াল। তো এসেনশিয়াল যে তেলগুলি এগুলি সাধারণত আমাদেরকে খাবারের মাধ্যমে নিতে হয়, আর যেগুলি নন এসেনশিয়াল এগুলি আমাদের বডিতেই প্রোডাকশন হয়। তো এখন আমরা যে তেল আমাদের জন্য অবশ্যই জরুরি এবং আমাদের যে প্রতিদিন আমাদের যে ডায়েট আছে এই ডায়েটের প্রায় 20 থেকে 30% দেখা যায় যে এটা হলো আমাদের চর্বি বা তেল। তো আমরা যে কুকিং অয়েল যেটা ব্যবহার করি, এই যে আমাদের টোটাল যে ডায়েটারি যে তেলের প্রয়োজনীয়তা আছে তার প্রায় 50%ই এই কুকিং অয়েলটা এটা আমাদেরকে সাপ্লিমেন্ট করে।
তো বিভিন্ন দেশ, যে সেগুলো উন্নত দেশগুলি তাদের যে এনার্জি রিকোয়ারমেন্ট, এই এনার্জি রিকোয়ারমেন্টের মেজরিটি আসে তাদের ফ্যাট থেকে, প্রায় মোর দেন 50%। কিন্তু আমাদের যেগুলি ডেভেলপিং কান্ট্রি, আমরা কিন্তু আমাদের এনার্জি রিকোয়ারমেন্টটা অনেক আমাদের কম আসে এই ফ্যাট থেকে, যার কারণে যে আমাদের ডেভেলপিং কান্ট্রিগুলিকে বলা হয় লো এনার্জি কান্ট্রি, কারণ আমরা যেহেতু এনার্জি নেই আমরা ইয়াতে কার্বোহাইড্রেট থেকে বেশি এবং ফ্যাট থেকে আমরা কম নেই। এই জন্য যে এই তেল আসলে খুবই একটা প্রয়োজনীয় এবং দরকারি জিনিস। স্যার, বাজারে প্রচুর পরিমাণে বিভিন্ন ব্র্যান্ডের তেল রয়েছে এবং প্রতিটা ব্র্যান্ডই কিন্তু দাবি করছে তাদের তেল হচ্ছে কোলেস্টেরল মুক্ত, উদ্ভিজ তেল এবং ওমেগা-6 সংরক্ষিত ইত্যাদি ইত্যাদি বলে ওদের অনেক শ্রেষ্ঠত্ব দাবি করে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যদি স্যার আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করি, তাহলে কোন তেল আমাদের স্বাস্থ্যের জন্য ভালো বলে আপনি মনে করেন স্যার? থ্যাংক ইউ ডক্টর কান্তা, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ বাজারের অনেক কোম্পানি আসলে তারা তাদের তেলের গুণাগুণ সম্পর্কে তারা নিজস্ব ওয়েতে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে সত্যিকার অর্থে কোন কোন কোয়ালিটিগুলো তেলের জন্য দরকারি, এবং আমরা আমাদের বাজার থেকে যখন তেল কিনবো আমরা কোন কোন কোয়ালিটিগুলি আমরা দেখব। অবশ্যই। তো এখন লিগিউমস থেকে তেল যখন আমরা আসে, তাহলে প্রথমে দেখতে হবে যে তেলের সোর্সটা কি। জি স্যার। সোর্স তো যেমন আমাদের সরিষার তেল, আমরা বলি পাম অয়েল, সয়াবিন অয়েল, এগুলি তেল। তো এখন যারা এগুলি মার্কেট করে তারা তাদের মতো করে এটার ভালো মন্দ তারা বলবেই, সেটাই স্বাভাবিক, কিন্তু আমাদেরকে দেখতে হবে কোন কোন কোয়ালিটির আসপেক্টে আমরা তেলটাকে ভালো বলবো। তাহলে আমরা প্রথম যেটা বললাম এটা হলো সোর্স, আর দ্বিতীয় যেটা আসবে যে সেটা যে এটা কিভাবে তৈরি করা হচ্ছে সোর্স থেকে। যেমন তেলটাকে এটাকে প্রেস করে বের করা হচ্ছে না এটাকে কেমিক্যাল ট্রিটমেন্ট দেওয়া করা হচ্ছে। যেমন সয়াবিন অয়েল যেটা তৈরি করা হয় এটা হলো কেমিক্যাল ট্রিটমেন্ট দিয়ে করা হয়, এটাকে হ্যাক্সেন দিয়ে এটা প্রথমে এটাকে ডিজলভ করা হয়, কারণ হলো ফ্যাটটা থেকে এটা সেলের ভিতরে, সেল থেকে বের করে নিয়ে আসে। কিন্তু আমাদের যে মাস্টার্ড অয়েল যেটা আছে এটা কিন্তু আমাদের প্রেস করে বের করি, এখানে কোনো কেমিক্যালসের ইউজ করা হয় না, যার কারণে দেখা যায় যে তেল এই কেমিক্যাল ট্রিটমেন্টের মধ্যে বের করা হয় তার চেয়ে যেটা প্রেস ওয়েতে বের করা হয় তার ন্যাচারালিটি বেশি। তাহলে এটা হলো সেকেন্ড পয়েন্ট। তারপরে আর একটা সুন্দর পয়েন্ট আছে, এটা হলো যে তার স্যাচুরেশন এবং আনস্যাচুরেশন, যে আসলে আমরা আমাদের শরীরের জন্য দুইটারই দরকার আছে, স্যাচুরেটেড তেলও দরকার আছে, আনস্যাচুরেশন দরকার। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আনস্যাচুরেটেড অয়েলগুলি যেটার ভিতরে এসেনশিয়াল, এগুলি হয় ম্যাক্সিমাম এসেনশিয়াল, যেগুলি আমাদের বডি তৈরি করতে পারে না, এটা সবসময় বাইরে থেকে নিতে হয়। তো এই আনস্যাচুরেশনের ক্ষেত্রে আবার দেখা যায় যে দুইটা জিনিস আছে, একটা হলো ওমেগা-3 আর একটা হলো ওমেগা-6। তো ওমেগা-3 যেটা এবং ওমেগা-6 এটাকে আলাদাভাবে বিচার না করে এটা যেটা চিন্তা করতে হবে এটা রেশিও। ওমেগা-3 এবং ওমেগা-6 যে রেশিও, এটা যদি আমরা বলতেছি যে 3 থেকে 4 এর উপরে চলে যায় তাহলে এটা স্বাস্থ্যের জন্য ভালো না, কারণ ওমেগা-6 এর একটা স্পেসিফিক ফাংশন হলো যে এটা বডিকে অ্যান্টি ইনফ্লেমেশন করে। আবার ওমেগা-3 যেটা এটাকে ব্লাডকে থিন করে, মানে পাতলা করে। তো এই জন্য কেউ যদি বেশি পরিমাণে ওমেগা-6 তার বডিতে নেয় তাহলে দেখা যাবে তার ব্লাড আস্তে আস্তে ঘন হয়ে যাবে, এবং এটা তার ওই যে আর্টারি যে ডিজিজগুলির জন্য এটা মেজর কজ। তো এই জন্য এটা আমাদেরকে ভালোভাবে এটা খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রে যে সয়াবিন তেলের কথা আমরা বললাম যে এটা রেশিও হলো 1:8। অন্যদিকে আমরা যদি মাস্টার্ড অয়েলের কথা চিন্তা করি তো এখানে এটা রেশিও হলো 1:2.5। তার মানে কি এটা অনেক কম, এবং এটা কিন্তু অপটিমামের একদম কাছাকাছি। তো এই জন্য যেটা সাজেস্ট করা হয় যে এটা হলো এক হলো যে আমরা প্রেস করে নিয়ে আসতেছি, আর 2 নম্বর হলো যে এটার এই যে রেশিওটা একদম রিকমেন্ডেড রেশিওর কাছাকাছি। তো এই জন্য যে মাস্টার্ড অয়েলটাকে আমরা রিকমেন্ড করি এই কুকিং অয়েলের জন্য বেটার। আরেকটা পয়েন্ট আছে হলো স্মোকিং পয়েন্ট। এই স্মোকিং পয়েন্টও এই মাস্টার্ড অয়েলের অনেক হাই, যদিও এটাতে কোনো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, মানে হাইড্রোজেনেশন করা হচ্ছে না, এটা প্রায় 250 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তো এই সার্বিকভাবে এইভাবে চিন্তা করলে যে এই মাস্টার্ড অয়েল আমরা কুকিং অয়েলের জন্য বেস্ট রিকমেন্ডেশন করি। আপনি তো কয়েক রকমের তেলের কথা আমাদেরকে বলেছেন, সয়াবিন তেলের কথা বলেছেন, সরিষার তেলের কথাও বলেছেন, এবং সরিষার তেলকে আপনি কুকিং অয়েল হিসাবে রিকমেন্ড করেছেন। কিন্তু স্যার আমরা তো জানি সরিষার তেলে ইউরেসিক অ্যাসিড নামে একটা উপাদান আছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাহলে স্যার আপনি কেন সরিষার তেলকে
আমাদের মানে বেস্ট বলেছেন সেই সম্পর্কে স্যার একটু দর্শকদের কাছে স্পষ্ট করে দেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো ইউরিসিক অ্যাসিড যেটা, এটা আসলে এটাকে বলা হয় যেটা ওমেগা-9 ফ্যাটি অ্যাসিড। তো ওমেগা-9 ফ্যাটি অ্যাসিড, ওমেগা-9 ফ্যাটি অ্যাসিড যেটা, আর একটা বেস্ট এক্সাম্পল হলো ওলিক অ্যাসিড। তো ওলিক অ্যাসিড, এই ইউরিসিক অ্যাসিডটা হলো এই ওলিক অ্যাসিডের ইলংগেটেড ফর্ম। তো সরিষার তেলে ওলিক অ্যাসিড প্রায় 12% ওলিক অ্যাসিড আছে। তো আর ইউরিসিক অ্যাসিড পরিমাণও প্রায় 40%-এর উপরে। তো এই ক্ষেত্রে যেটা বলা হয় যে এটা শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু এটার জন্য যে টেস্টটা করা হয়েছে, যে এটার যে টক্সিসিটি অ্যাসেসমেন্ট যেটা করা হয়েছে, এটা করা হয়েছে ইঁদুরের উপর। এবং ইঁদুরকে যেটা করা হয়েছে যে ইউরিক অ্যাসিডটা, যে সিনথেটিক ইউরিক অ্যাসিডের বিভিন্ন ডোজ খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পরে তার দেখা গেছে যে তার ভিতরে তার হাড়টাকে সে ইঁদুরের হাড়ের উপর সেটা ইফেক্ট ফেলতেছে। কিন্তু সেম টেস্টটাই আবার অস্ট্রেলিয়াতে করা হয়েছে পিকের উপর, কিন্তু পিকের উপরে তার কোনো আসলে কোনো ইফেক্ট নাই। তো এই জন্য আসলে এটার যে ইফেক্টটা, এটা সরাসরি যদি মানে মাস্টার্ড অয়েলে খাওয়ানোর পরে কোনো টেস্ট নাই, 1 নম্বর। 2 নম্বর হলো যে এইটার যে ইফেক্টটা, এটা আসলে দেখা যাচ্ছে যে ইঁদুরের যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা তো মানুষের সাথে এক না। আবার দেখা যাচ্ছে যে এটা পিকের উপরে আবার দেখা যাচ্ছে এটার কোনো ইফেক্ট ওইরকম দেখা যাচ্ছে না। তাহলে এটা আসলে প্রুভ না। তো এর জন্য আসলে আমাদের দেশে একটা এরকম মানে একটা অ্যাসেসমেন্ট স্টাডি দরকার। এখন এটা ইকোনমিক্যাল আসপেক্ট হতে পারে, যে যারা হয়তো অন্য কোনো কিছুকে এই দেশে মার্কেটিং করতে চায়, তারা কি তাদের মতো করে গবেষণা করে এটা বললো না সত্যিকার করতেই কোনো ইফেক্ট আছে, এটার কিন্তু লিটারেচার বলে না। আচ্ছা, বলে না। তো এই ক্ষেত্রে আবার এই ইউরিসিক অ্যাসিড কিন্তু আমাদের লিভারে যখন এটা কনভার্সন হয়, এই কনভার্সনে এসে কিন্তু স্মল ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হচ্ছে হয়। তো এই জন্য এটা আসলে প্রুফ না। স্যার, বর্তমানে বিভিন্ন পুষ্টি বিশেষজ্ঞরা আমাদেরকে নারিকেল তেলকে আমাদের খাদ্য তালিকায় নিয়ে আসার জন্য সাজেস্ট করেছেন। সেই ক্ষেত্রে স্যার আপনার নারিকেল তেল সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলেন। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং বর্তমানে রিসার্চ থেকে দেখা যাচ্ছে যে নারকেল তেল আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে নারকেল তেলে যে আসলে ফ্যাট যেটা আছে সেটা পুরোটা স্যাচুরেটেড। স্যাচুরেটেড তো আমরা জানি শরীরের জন্য ক্ষতিকারক, তাহলে এটা ভালো কীভাবে হলো? তো এখন এখানে প্রশ্ন হলো যে নারকেল তেলে যে ফ্যাটি অ্যাসিড যেটা রয়েছে, এটা হলো মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, বা এটাকে বলে এমসিটি। প্রায় 62% ফ্যাটি অ্যাসিড, এটা হলো মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড হলো নারকেল তেলে। আর মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড লিভারে আমাদের বডিতে এটা সরাসরি অ্যাবজর্ব হয়। যেমন এটা যে কোনো ফ্যাটি অ্যাসিডকে কনভার্সন করার জন্য বা এনজাইমের অ্যাকশনের জন্য এটাকে বায়োল অ্যাসিড দ্বারা এটাকে ইমালসিফাইং করতে হয়, কিন্তু এখানে খুব তেমন ইমালসিফাইংয়ের প্রয়োজন পড়ে না। এটা সরাসরি আমাদের যে ব্লাড ফ্লো আছে, এই ব্লাড ফ্লোর সাথে দেখা যায় এই এমসিটি অয়েলটা সরাসরি বডির বিভিন্ন এডিপোস টিস্যু বা আমাদের যে অন্যান্য যে সেল আছে ওখানে সে চলে যায়, আর কিছুটা লিভারে চলে আসে। তো এই জন্য এই এমসিটি অয়েল বডিতে অ্যাবজর্ব হওয়ার জন্য সহজেই অ্যাবজর্ব হয়, এটা অন্য কোনো অ্যাকশনের প্রয়োজন পড়ে না। স্যার, বর্তমান আরেকটা আমার খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন স্যার, যে বর্তমান জেনারেশন কিন্তু বিভিন্ন প্রসেস ফুড কিংবা ড্রাই ফুড, বেক ফুডে অভ্যস্ত, এবং আমরা বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এইসব প্রসেস ফুডে বিভিন্ন রকম ট্রান্সফ্যাট রয়েছে। এই ট্রান্সফ্যাটের স্যার ভালো এবং খারাপ দিক সম্পর্কে যদি স্যার আমাদেরকে বলতেন। হ্যাঁ, অবভিয়াসলি যে ট্রান্সফ্যাট আমাদের বডির জন্য খুবই খারাপ, এবং আইসিডিটি আমাদের দেশেই রিসেন্ট একটা গবেষণা হয়েছে, সেই গবেষণা দেখা গেছে যে আমাদের প্রসেস ফুডগুলিতে ট্রান্সফ্যাট খুব পরিমাণে বেশি। তো আসলে পারমিটেড হলো যে 2%-এর নিচে ট্রান্সফ্যাট থাকা, কিন্তু আমাদের এই প্রসেস ফুডগুলিতে অনেক বেশি। তো এটার কারণ হলো যে আমাদের প্রসেস ফুডগুলিতে বিশেষ করে বেক প্রোডাক্ট, এগুলিতে ডালডা বা যে আমাদের মার্গারিন এগুলি ইউজ করা হয়, এবং হাইড্রোজেনেটেড অয়েল ইউজ করা হয়। আর ট্রান্সফ্যাটটা হলো যে এখানে যে হাইড্রোজেন যে কার্বনের সাথে লিঙ্ক থাকে সেটা ট্রান্সফর্মে চলে যায়, সিস ফর্মে না থেকে ট্রান্সফর্মে উল্টা দিকে চলে যায়। তো এটার একটা বড় ক্ষতিকারক দিক হলো এটা যখন লিভারে গিয়ে প্রসেস হবে তখন এটা এলডিএল পরিমাণ খুব বেশি বাড়ায় দেয়। নর্মালি যে কোনো স্যাচুরেটেড ফ্যাট ওটাকে যখন বডি প্রসেস করে তখন সে এলডিএল এবং এইচডিএল দুইটাই প্রোডাকশন করে, কিন্তু একমাত্র ট্রান্সফ্যাট যেটা লিভার যখন প্রসেস করে তার এনার্জি প্রচুর ব্যয় হয়, সেই সাথে এটা প্রসেস হওয়ার
ভাঙার পরে এটা শুধু এলডিএল প্রোডাকশন করে, যার কারণে বডিতে এলডিএল বেড়ে যায় এবং এটা করোনারি প্রবলেমের জন্য খুবই ক্ষতিকারক। এই জন্য এই ট্রান্সফ্যাটের ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার আগে আমরা আমাদের আমন্ত্রিত অতিথিকে ধন্যবাদ জানাতে যাচ্ছি। ধন্যবাদ স্যার আমাদের স্টুডিওতে এসে আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। ধন্যবাদ ডক্টর কান্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ AgroAid বাংলাদেশকে আমাকে এই আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। দর্শক শ্রোতা, আমরা ভোজ্য তেল নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করলাম। আশা করি আপনারা সকলেই উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, AgroAid-এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। কৃষক যদি বাঁচে, বাঁচবে সারা বাংলাদেশ। খামারি যদি হাসে, হাসবে প্রিয়